গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি, নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বিবৃতি রয়েছে বৈশ্বিক সমর্থন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেফতার নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। জুলাই আন্দোলনে হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি তিনি। আইএমএফ এর শর্ত মানতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থাপনা নামে আলাদা বিভাগ করে অধ্যাদেশ জারি। নায়িকা বানানোর প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগ প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে 20,000 টাকার মামলা তুলে নিতে চাপ সিআইডি। কত টাকা দিছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়ায় সড়ক সংস্কারের নামে লুটপাটের মহা উৎসব, অনিয়ম দুর্নীতির আখড়া সড়ক ও জনপদ বিভাগ উন্নয়ন প্রকল্পে অর্থ খরচে মিলছে না সুফল। এবং মধ্যপ্রাচ্যে সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রথম দিনে অংশ নেবেন সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে, 3 দেশে একাধিক বৈঠক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সভা সমাবেশের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইন সহ সব ধরনের কর্মকাণ্ড। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ফেসবুক পেজ সহ সাইবার স্পেসেও কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হয় সোমবার। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্ট। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে আন্দোলন করে এনসিপি, জামায়াতে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। তীব্র আন্দোলনের মুখে শনিবার রাতে জুলাই হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার, যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক কার্যক্রম নিষেধের পর এবার দলটি নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন সেটার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকার কর্তৃক কোনো দল নিষিদ্ধ ঘোষিত হলে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী পুনরায় নিবন্ধন ফিরে না পাওয়া পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ করতে পারবে না আওয়ামী লীগ। এই আদেশ বহাল থাকলে নির্বাচনের প্রার্থী মনোনয়নও দিতে পারবে না এই দলটি। বর্তমান জুলাই আগস্ট গণহত্যা ও গুমের অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচার প্রক্রিয়াধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। তবে উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানের ছিল, তো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। সোমবার তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। এর মধ্যে চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের জুলাই আগস্ট রাস্তায় তখত নিরস্ত্র ছাত্র জনতা, বিপরীতে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলছে নির্বিচারে গুলি ও হামলা। এরই মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সরাসরি নির্দেশ, উস্কানি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে, আহত হয় প্রায় 25,000 ছাত্র জনতা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আর এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত করা হয় আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকেও। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লেগেছে 6 মাস 28 দিন। জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন
যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। এ মাসে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। বিদ্যমান এখন আছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এর আগে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ ২ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকেও লড়েন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেন। দর্শক, ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন তুহিন। মমতাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কোন কোন বিষয়ে তদারকি হচ্ছে এই বিষয়ে আমাদের তথ্য জানাবেন। ডিবির কার্যালয় নিয়ে আসার পরে যেটি জানি যে আসলে পুলিশের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে তাকে এখানে প্রাথমিক একটি জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিন্তু নিম্ন আদালতে তোলা হবে। সেখানে যে বিষয়গুলো, অর্থাৎ যেহেতু তার বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা মামলা হয়েছে, সেই মামলায় তাকে কিন্তু রিমান্ড, অর্থাৎ এই মামলা তদন্তের স্বার্থে তাকে রিমান্ড চাওয়া হতে পারে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো ঠিক জানানো হয়নি যে কতদিন তার রিমান্ড আবেদন তারা করবেন। সে বিষয়গুলো কিন্তু আসলে এখনো পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়নি। তবে যেটি এখন পর্যন্ত যেটি তথ্য রয়েছে, আসলে মমতাজ বেগমকে কিন্তু এই ডিবির কার্যালয়ে কিন্তু এখনো রাখা হয়েছে। তাকে হয়তো দুপুর নাগাদ আদালতে তোলা হবে।
তুলে সেখানে কিন্তু তার রিমান্ডের যে আবেদন সেটি কিন্তু করা হবে। তবে যেটি জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে এর আগেও কিন্তু বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যে উপর যে নির্বিচারে গুলি চালানো হয়েছে তার নেপথ্যের একজন কারিগর হিসেবে কিন্তু তাকে দেখা হচ্ছে, যে কারণে কিন্তু তার বিরুদ্ধে এবং তার আগের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি যে তার বিরুদ্ধে জুলাই আগস্ট যে গণহত্যা সে গণহত্যা মামলা কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে বাকি যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো হয়তো তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে এবং ঠিক দুপুরের পরে তাকে আদালতে তোলা হবে, সেখানে তার রিমান্ড চাওয়া হতে পারে বলে এরকম একটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী তুহিনের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন মমতাজ বেগমকে যে পুলিশে নেওয়া হয়েছে সেই সর্বশেষ খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকে গেছেন। সোমবার রাত 2:45টার দিকে থাই এয়ারওয়েজের এক ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থাই এয়ারওয়েজের ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন মির্জা ফখরুল। ব্যাংককে রুটনিন আই হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। 11 মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চেকআপের পর চিকিৎসকের পরামর্শে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন মির্জা ফখরুল। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে 2 বিভাগ করা হয়েছে। সোমবার রাতে জারি করা এই অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পরিবীক্ষণ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডার ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে। ধর্ষিতা নারীর ইজ্জতের দাম মাত্র 20,000 টাকা। তা নিয়ে মামলা নিষ্পত্তির আহ্বান খোদ সিআইডির তদন্ত কর্মকর্তার। শুধু ধর্ষণ নয়, বিয়ের দাবি করায় আনুমানিক নির্যাতনও চলে ধর্ষিতা নারীর উপর। দেশ টিভির অনুসন্ধান বলছে, নায়িকা বানানোর প্রলোভনে রাজধানীর বিলাসবহুল হোটেলে দিনের পর দিন ভুক্তভোগী নারীকে ধর্ষণ করে অভিযুক্ত কথিত চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হাসান। এম এ আজিমের রিপোর্ট। সিনেমার নায়িকা বানানোর প্রলোভনে প্রথমে ধর্ষণ, পরে অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ভুয়া চলচ্চিত্র প্রযোজক মাহমুদুল হাসানের বিরুদ্ধে। রোমহর্ষক সে ঘটনার বর্ণনা উঠে আসে ভুক্তভোগী নারীর মুখে। প্রডিউসার হিসেবে আমার সাথে এক ডিরেক্টর পরিচয় করা দেয়, সে ইনভেস্ট করবে বলে দীর্ঘ সময় আমাকে ওই নায়িকা বানাবে প্রলোভন দিয়ে রাখে। এক সময় মাহমুদুল হাসান সোহাগ সে আমাকে মনে করেন যে নায়িকা বানাবে, এই লোভ লালসা দেখায় সে আমাকে ধর্ষণ করে। সাথে আমাকে কাটা ছেঁড়া ফাড়া করছে, যে ছুরি দিয়ে যে কেটে ফেলছে সেই দাগগুলো আছে, এই যে দেখেন হাতে আছে, পায়ে আছে, এরকম আরও অনেক জায়গায় আছে। ওরা মারার সময় বলছে যে এমনভাবে মার যে মানুষকে না দেখাইতে পারে। ঘটনার বিচার পেতে 1 বছর আগে করেছেন মামলা।
তবে ধর্ষিতার মেডিকেল ও ঘটনার তদন্ত না করে উল্টো আসামির থেকে টাকা নিয়ে বসে আছেন সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন। মাত্র 20,000 টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তির জন্য এখন চাপ দিচ্ছেন খোদ তদন্ত কর্মকর্তা। নিছেন কেন তার টাকা আপনি? অবশ্য আসামির থেকে টাকা নেয়ার বিষয়টি অকপটেই স্বীকার করেছেন খালেদা ইয়াসমিন। আপনাকে টাকাটা কে দিল? এটা তো আচ্ছা, আপনি যখন বলতেছেন বাদে টাকাটা সাক্ষী দিয়েছে। কত টাকা দিয়েছিল? কত টাকা দিয়েছিল আমি জানি না, আমাকে একটা প্যাকেট দিছে, পরে খুলে আমি আন্দাজ করলাম এটা 20,000 টাকা। ভুক্তভোগী নারী বলছেন মাহমুদুল হাসানের টাকা আর ক্ষমতার কাছে বারবারই বিক্রি হচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বগুড়ায় ডেকে হামলা আর পাল্টা মামলাও দিয়েছেন। সোহাগ সব শেষ, ওরা শুধু মানুষকে টাকা খাওয়াচ্ছে আর আমাকে ঘোরাবে। আমাকে বলছে যে তুই তো গরিব ঘরের মেয়ে, তোর কাছে তো টাকা নাই, তুই কিচ্ছু করতে পারবি না। কোর্ট কেনা যায়, পুলিশ কেনা যায়, এই যে দেখ কিনে কিনে বারবার দেখাচ্ছি। এই বাংলাদেশ থেকে যদি আমি ন্যায় বিচার না পাই আমি সুইসাইড করব। ঢাকা ছাড়লেও ধর্ষণ মামলার আসামি মাহমুদুল হাসান বগুড়া শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। হতে হয়নি গ্রেপ্তার, যেতে হয়নি কারাগারে। অস্বীকার করেন টাকা দিয়ে পুলিশ ম্যানেজ ও ধর্ষণের ঘটনা। ঘুষ দিয়ে বা যেটা হোক তাদের সাথে সমঝোতা করে আমি রিপোর্টগুলো যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিত্তিহীন। কারণ হইল সে এই মামলার তদন্তের আগেও আমাকে বাদীপক্ষ একাধিকবার টাকা বা চাঁদা চেয়ে আমাকে হয়রানি করেছে। তবে দেশ টিভির হাতে আসা একাধিক তথ্য প্রমাণ বলছে স্বামী স্ত্রী পরিচয়ে দিনের পর দিন মাহমুদুল হাসান সেই নারীর সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন বিলাসবহুল হোটেলে। ভিডিও ফুটেজ বলছে বিয়ের দাবিতে বগুড়া গেলে মাহমুদুল হাসানের নির্যাতনের শিকারও হয়েছেন ভুক্তভোগী নারী। তবে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আসামির থেকে টাকা নিয়ে মামলা নিষ্পত্তির চেষ্টা দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন তারা। বাদী বা বিবাদীকে কোনো রকম চাপ প্রয়োগ করে মীমাংসার দিকে যেতে বাধ্য করবেন এরকম কোনো সুযোগ নেই। এটা কেউ করতে থাকলে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং এর জন্য আমরা তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবো। মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পক্ষ যেই হোক এরকম কোনো অভিযোগ আমার কাছে নিয়ে আসে তাহলে সে ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মাহমুদুল হাসানের বন্ধু আজিজ কায়সার ও সিআইডির তদন্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিনের ঘুষ লেনদেনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগ। সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহা উৎসব। অধিকাংশ সড়কের কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ সামগ্রী, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। ফলে উন্নয়নের নামে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও তা কাজে আসছে না সাধারণ মানুষের। পকেট ভরছে ঠিকাদার ও সড়ক বিভাগের কর্মকর্তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন পর শুরু হয়েছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড এলাকার সড়ক নির্মাণের কাজ। পুরোদমে চলছে সংস্কার কর্মযজ্ঞ। গাড়ি থেকে নামানো হচ্ছে ইট সহ অন্যান্য উপকরণ সামগ্রী। তবে এ কাজে মানসম্মত ইটের বদলে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। দায়সারাভাবে করা হচ্ছে কাজ, জানিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। এখানে যে ইট ব্যবহার করেছে এরা, এই ইটগুলো সবই হচ্ছে আপনার প্রায় বেশিরভাগই 3 নাম্বার ইট। 1 নাম্বার ইট শুধুমাত্র নামমাত্র। রাস্তা দেখবে না ভাই, দেখবে ওটা তো 2 নাম্বার, এমনি তো সব কিছু 2 নাম্বার। এটা বললে আর লাভ আছে নাই ভাই। এখানে যে গাইড ওয়ালটা হয়, যে গাইড ওয়ালের কোনো বোর্ড নাই, সাইডে যে ইয়েটা এক্সটেস্টার সেইটাই নাই, এইভাবে করে চলে যাচ্ছে। শুধু খোকসার এ সড়কই নয়, জেলার অধিকাংশ সড়ক সংস্কার কাজেই সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। যেখানেই কাজ সেখানেই সড়ক বিভাগের দুর্নীতির মহা উৎসব। কখনো রাতের আধারে, আবার কখনো তড়িঘড়ি করে দায়সারাভাবেই শেষ করা হচ্ছে সড়কের কাজ। সরকারি টাকা এরা তো কাজ কাম খারাপ হচ্ছে, 2 দিন পর এমনি ব্যাংকে সব নষ্ট হয়ে যাবে। রোড হাইওয়ের কোনো তদন্ত গুরুত্ব নেই,
ঠিকাদারের মন মতো কাজ করে চলে যাচ্ছে। তবে সড়ক সংস্কার কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করছে ঠিকাদার ও তার সহযোগীরা। আমি শিডিউল মোতাবেকই কাজ করছি ভাই, আমি শিডিউলের বাইরে কাজ করি না। আমি তো বলতে পারিনি, আমার কাছে আইন দিবে আমি তাই কাজ করবো, বুঝলেন নাই। আর ঠিকাদারের মতোই অনিয়মের বিষয়টি অস্বীকার করে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা দায়সারাভাবে বলছেন বিষয়টি দেখবেন তারা। আপনি খালি চোখে দেখে সবসময় নিশ্চিত হওয়া যায় না, আমি সেটা বলবো। আমাদের রুটিন পরীক্ষা থাকে, কেউ কারো ধরলে তারপরে করে এরকম আমাদের রুটিন আছে। সড়কের কাজে এমন অনিয়মের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগের দাবিতে সোমবার রাতে আমরণ অনশনে বসেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা উপদেষ্টা এবং ইউজিসি কর্মকর্তাদের কাছে তাদের দাবি পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু তাদের কোনো সাড়া মেলেনি। জানান, যতক্ষণ পর্যন্ত এই উপাচার্যকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে থাকবে। পাক ভারত যুদ্ধের খবরে মেহেরপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে। বিএসএফ সীমান্তে চলাচল ও কৃষিকাজে সতর্কতা জারি করেছে, আর বিজিবি সন্ধ্যার পর থেকে সকাল ৯টা পর্যন্ত চলাচল সীমিত রাখতে মসজিদে মাইকিং করছে। এতে কৃষকরা ফসল ঘরে তুলতে সমস্যায় পড়েছেন। যদিও বিজিবি জানিয়েছেন এটি শুধু সতর্কতা, ফসল তোলায় নিষেধাজ্ঞা নেই। সহকর্মী আক্তারুজ্জামানের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মেহেরপুর জেলায় প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ সীমান্তে ৭৪টি সীমান্ত গেট রয়েছে, যেগুলো দিয়ে ভারতীয় কৃষকরা নিজেদের জমিতে কৃষিকাজ করতে আসে। এই সীমান্তবর্তী এলাকায় নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারতের জমি মিশে আছে। সম্প্রতি পাক ভারত যুদ্ধ শুরু হলে বিএসএফ নোম্যান্স ল্যান্ডে ভারতীয় কৃষকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বিজিপিও মাইকিং করে সীমান্তবাসীদের সন্ধ্যার পর চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয়। এতে উভয় দেশের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সীমান্ত এলাকায় মানুষ কৃষিকাজ শেষ না করে দ্রুত ঘরে ফিরতে বাধ্য হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাচ্ছে। কৃষকদের জন্য বাধার সম্মুখীন হচ্ছে, কারণ কৃষক মানুষ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মাঠে কর্ম থাকে, কিন্তু কর্মের ব্যাঘাত ঘটছে। পিডিআররা এখানে আপনার নিষেধ করে গেছে, বর্ডারে আপনারা যাবেন না, তাই আমাদের নিষেধ করে গেছে। আমরা একটু আতঙ্কার ভাবেই আছি। আবাদ পানি আমাদের তুলতে হবে, খুব কষ্ট হয়েছে, না তুলে তো হবে না, আমাদের তুলতে হবে যেভাবে। তো আমাদের এই আবাদ পানিটা খুব টেনশনের ভিতরে আছি। আমরা এই আবাদটা যে কিভাবে উঠাবো এটা নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। ভয়ে তো আতঙ্কে পড়ে থাকি আমরা। এর মধ্যে মাইকিং করছে, বর্ডারে নাই মনে যায় না, ভয় করছি। বাংলাদেশ বিএসএফ করে যে দেখি শুনি ফসল কাটেন, যে ভারতীয় বিএসএফ আক্রমণ করতে পারে এবং ধরে নিতে পারে। সতর্কতা স্বরূপ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কৃষকদের নোম্যান্স ল্যান্ডে যেতে সতর্কতা জারি করেছে। দ্রুত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় ভোলার পৌরসভার সড়কে। এতে চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এ বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে জানাবেন? বুবলি, এই ভোলা পৌরসভাটি ১০০ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী পৌরসভা এবং এই পৌরসভাটিতে প্রায় ৫৮ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে বর্তমানে কিন্তু প্রায় ১৬ থেকে ২০ কিলোমিটার সড়ক কিন্তু জীর্ণদশায় পরিণত হয়েছে এবং সামান্য বৃষ্টিতে আমরা দেখেছি এই জীর্ণ সড়কে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সেখানে যানবাহন চলাচলে কিন্তু মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে এবং একই সাথে কিন্তু ছোট বড় কিন্তু দুর্ঘটনার ঘটনাও কিন্তু ঘটছে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি মুসলিম পাড়ার একটি সড়কে এবং এই সড়কে এখনো জলাবদ্ধতা চলছে। সামান্য বৃষ্টির পরপরই এই জীর্ণ সড়কে বলা যায় যে এই সড়কগুলো একেবারে পুকুরের মতো অবস্থা, পুকুরে পরিণত হয়েছে এবং এতে মানুষের চলাচলে যেমনই সমস্যা হচ্ছে ঠিক তেমনই ভাবে যানবাহনগুলো চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হচ্ছে এবং
আমরা জেনেছি এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই সড়কগুলোতে চলতে গিয়ে প্রায় দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং এতে লোকজন আহত হচ্ছে, পরিবহনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এই সড়কটি নয়, এই সড়কের মতো কিন্তু আরও যে অন্যান্য সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু বেহাল দশায় পরিণত হয়েছে এবং আমরা পৌর কর্তৃপক্ষের সাথে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করেছি। পৌর কর্তৃপক্ষ বলছিলেন যে ইতিমধ্যে তারা 4 কিলোমিটার সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছেন এবং বাকি যে সড়কগুলো রয়েছে বেহাল দশায় পরিণত হয়েছে সেই সড়কগুলো তারা জুলাই মাসের মধ্যে এটি সংস্কার কাজ শুরু করবেন এমনটি কিন্তু বলছিলেন। এবং এলাকাবাসীর অভিযোগ এবং পৌরবাসীর অভিযোগ এই সড়কগুলো প্রায় 5 থেকে 7 বছর ধরে এই দুরবস্থায় পরিণত হয়েছে এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যানবাহন কিন্তু ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছে না এবং এর ফলে যাত্রীরাও যেমনই ভোগান্তি পোহাচ্ছে ঠিক তেমনি পরিবহন শ্রমিকরাও ভোগান্তি পোহাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই সড়কগুলো অতি দ্রুত সংস্কারের দাবি কিন্তু পুরবাসী তুলেছেন এবং মনে করছেন যে এটি সংস্কার হলে পুরবাসীর দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। তো এ ছিল আমার কাছে যে সামান্য বৃষ্টিতে ভোলা পৌরসভার সড়কগুলোর বেহাল দশায় পরিণত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী ছোটন সাহার সাথে।